স্টুডেন্ট ব্রিগেড, একটা স্টুডেন্ট ব্রিগেড তৈরি করে দিয়ে সেখানে সমস্ত ছাত্রদেরকে আপনি একটা ব্রিগেড তৈরি করলেন, যেমন সেনাবাহিনীতে বিভিন্ন ব্রিগেড থাকে। ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার কর্মচাঞ্চল্য সৃষ্টি করতে পারে নাই। সারা বাংলাদেশে একটা মানে কাজের জোয়ার সৃষ্টি করতে পারে নাই। সারা বাংলাদেশে সর্বস্তরের মানুষের মধ্যে যে দেশপ্রেম তৈরি হয়েছিল, সেই দেশপ্রেম অনুযায়ী ন্যাশনাল বিল্ডিং কর্মকাণ্ডে সারা বাংলাদেশের মানুষকে কাজে লাগাইতে পারে নাই। সবচেয়ে দুর্ভাগ্য সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, যে অযত্নে অবহেলায় আমাদের তরুণ সমাজ, যুব সমাজ তারা অযত্নে অবহেলায় কর্মহীন অলস জীবনযাপন করছে, ধুকে ধুকে মরছে। এই তরুণ সমাজকে কাজে লাগাতে পারছে না। তরুণ সমাজকে ন্যাশন বিল্ডিং কাজে যদি যে সরকার না লাগাইতে পারে, সেই দেশ তো উন্নত হবে না। এটা করতে পারছে না বলে, বা কেন পারছে না, এই অক্ষমতা কেন, এটা আমিও খুঁজে পাচ্ছি না। ছাত্রদেরকে আজকে ছাত্ররা এমন একটা বিপ্লব আমাদেরকে বিপ্লবের সুযোগ করে বিপ্লবের পরে আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আপনি তো এদেরকেও তো কাজে লাগাতে পারলেন না। বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠান ভঙ্গুর হয়ে গেছে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নাই। বাংলাদেশে প্রত্যেক ইনস্টিটিউশন ভেঙে গেছে। এই ভেঙে যাওয়া প্রতিষ্ঠানকে জোড়াতালি দিয়ে তৈরি করার জন্য আপনাকে বিশাল কর্মযজ্ঞ এবং ব্যাপক রাত দিন পরিশ্রম করতে হবে এবং কায়িক পরিশ্রম করতে হবে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন উনি অনেক কাজ করতেছেন, কোনো সন্দেহ নেই, ঠিকই আছে। কিন্তু ওনার সাথে যদি ছাত্রদের একজন প্রতিনিধি ওনার সেকেন্ড টোয়াইসি হিসেবে থাকতো, টোয়াইসি হিসেবে ছাত্রদের একটা প্রতিনিধিত্ব, যারা বিপ্লব করছে, যারা মাঠে বুক পাতি দিছে। আমি তো জানি প্রায় 160 জন বা 59 জন সমন্বয়ক আছে, 9 জন প্রধান সমন্বয়ক এবং তাদের সহকারী সমন্বয়ক আছে। এদের থেকে আপনি বাছাই করে প্রত্যেক মন্ত্রণালয়ে একজন করে সহকারী, এসব অ্যাডভাইজারদের সহকারী এরকম তরুণ দেখে যদি নিয়োগ করতো, তাহলে মন্ত্রণালয়ের কাজের গতি আরও বেশি বাড়ত বলে আমার মনে হচ্ছে। কারণ ওনারা একজন যিনি বয়োবৃদ্ধ, যিনি প্রধান উপদেষ্টা, উনি থাকতেন ডেস্কে বা উনি সাইন করতেন। যদি একজন ছাত্র প্রতিনিধি রাখতেন, তাহলে সে মাঠে ময়দানে দৌড়াতে পারতো। এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা কতগুলো সমস্যা দেখেছি, এখন পর্যন্ত পুলিশ ফাংশন করছে না। লক্ষ্য করে থাকবেন, এখন পর্যন্ত পুলিশ দাসারা গোছের ফাংশন করছে। আপনি যেসব পুলিশরা চাকরিতে জয়েন করে নাই বা জয়েন করছে না, কেন এত দ্বিধা? আপনি এদেরকে স্যাক করে দেন। কেন এরা থাকতে হবে? কেন এরা অনিবার্য? এদেরকে থাকতে হবে কেন? আপনি ছাত্রদের কাছ থেকে যারা আন্দোলন করছে, ছাত্রদের কাছ থেকে যাদের লেখাপড়া শেষ হয়েছে, এদেরকে আপনি নিয়োগ দিয়ে দেন পুলিশে, যাদের যোগ্যতা অনুযায়ী। কেউ যদি ইচ্ছা করে পুলিশ বিভিন্ন পদে তাদেরকে নিয়োগ দিয়ে দিতে পারেন। আমি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের কথা বলছি না। আপনি বিভিন্ন যার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে এদেরকে নিয়োগ দিয়ে দিতে পারেন, যদি তারা ইচ্ছা করে। তাদেরকে তারা এদের চাইতে তাদের শিক্ষানবিশ হিসাবে নিয়োগ দিতে পারেন, টেম্পোরারি নিয়োগ দিতে পারেন, পরবর্তীতে এদেরকে স্থায়ী করার ব্যবস্থা থাকতে পারে। অনেক ব্যবস্থা সরকারের আছে। কিন্তু এই শক্তিটাকে আপনি যদি নিয়ে আসতে পারতেন পুলিশ বাহিনীতে, পুলিশ অফিসার হিসাবে বা যার যোগ্যতা অনুযায়ী যদি নিয়োগ দিতে পারতেন, তাহলে এই দৈন্যদশাটা হয় না, এই ভ্যাকুয়ামটা হয় না। সেটাও করা গেল না। আপনি বসে রইলেন তাদেরকে। তার মানেটা কি? তার মানে তারা ভাবছে যে তারা খুব অনিবার্য, তাদের দরকার আছে। কিচ্ছু না। পুলিশ বাহিনীর কাজটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য। আমি তো এই যে 3 দিন সরকার ছিল না, আমাদের ছাত্র সমাজরা তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রক্ষা করে নাই। আপনি 3 দিনে বাংলাদেশে প্রলয় হয়ে যাওয়ার কথা ছিল। কিসের আপনার এই কিছুই তুলনায়, সেই তুলনায় এরকম যদি ইউরোপ আমেরিকাতে কোনো দেশে বা এশিয়ার অন্য কোনো দেশে হইতো, তাহলে আপনার অর্ধেক বাংলাদেশ লুট হয়ে যেত। সেটা তো হয় নাই। যেটা হয়েছে এটা খুবই নমিনাল এবং এটা খুবই বিচ্ছিন্ন ঘটনা, এটা কিছুই না। তারপরেও যদি এরা থাকতো, আপনি যদি এদেরকে নিয়োগ দিতেন ছাত্রদেরকে পুলিশ বাহিনীতে, এবং তাদের কোনো অস্ত্রও লাগতো না, তাদের হাতে কোনো অস্ত্র দেওয়া দরকার, তাদের হাতে একটা লাঠি থাকলে যথেষ্ট ছিল। আবু সাইদের মতো যদি হাতে একটা লাঠি যদি থাকতো হাতে, এবং তারা যদি এরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশের সাথে যারা আগ্রহী ছিল তাদের সাথে এর মাঠে ময়দানে থাকতো বা এখনও থাকে, তাহলে দেখতেন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ বাহিনী আরও অনেক বেশি
অ্যাক্টিভ হইতো, তৎপর হইতো এবং গণমুখী হইতো। তো যারা যাইতেও ব্যর্থ হয়েছে, তখন আপনি কেন এই ছাত্রদেরকে এই প্রাতিষ্ঠানিকভাবে তাদের কাজে লাগাচ্ছেন না? আর তাদেরকে টেম্পোরারি তো কাজে লাগাইতে পারেন, অ্যাডহক বেসিস কাজে লাগাইতে পারেন। কাজে লাগাইলে তারা, আপনি যদি বলেন এখন তাদের অনেক লজিস্টিক ব্যাপার আসে, এ আছে সে আছে, কিচ্ছু দরকার নাই, কিছু দরকার নাই, পোশাকেরও দরকার নাই। মানুষ চিনে, তাদের হাতে একটা লাঠি থাকবে, তারা মাঠে ময়দানে ঘুরবে, পুলিশের সাথে থাকবে, মানুষ বুঝবে এরা ছাত্র। এই কখনো কখনো বডি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি ইফেক্টিভ। বডি ল্যাঙ্গুয়েজ, উপস্থিতি। সরকার মনে করে যে এটা নানা জটিলতা তৈরি হইতে পারে, তাহলে একটা স্টুডেন্ট ব্রিগেড তৈরি করা যেতে পারে। স্টুডেন্ট ব্রিগেড, একটা স্টুডেন্ট ব্রিগেড তৈরি করে দিয়ে সেখানে সমস্ত ছাত্রদেরকে আপনি একটা ব্রিগেড তৈরি করলেন। যেমন সেনাবাহিনীতে বিভিন্ন ব্রিগেড থাকে, সেনাবাহিনীতে বিভিন্ন ব্রিগেড থাকে, তো এরকম একটা স্টুডেন্ট ব্রিগেড করা যেতে পারে। সেই স্টুডেন্ট ব্রিগেড তৈরি করে দিয়ে সেখান থেকে স্টুডেন্টদেরকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন পয়েন্টে, প্রশাসনের বিভিন্ন জায়গাতে তাদেরকে আপনি নিয়োগ দিতে পারেন। সেটা অ্যাডহক ভিত্তিতে হইতে পারে, নানাভাবে সরকারের হইতে পারে। এমনকি আমি তো মনে করি নিয়মিত যে কর্মকর্তা আছে সরকারে, তাদের অর্ধেক বেতনে, অর্ধেক সুবিধায় এই ছাত্ররা, এই তরুণরা কাজ করতে উদ্যোগী হবে। মূল কথা হচ্ছে যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে এখন, সবচাইতে আপনার 20 বছর থেকে 40 বছর বয়সী যে আমাদের যে তরুণ সমাজ আছে, যে ফোর্স, ওয়ার্ক ফোর্স আছে, এটাকে আপনি এই সরকার কাজে লাগাইতে পারছে বলে মনে হচ্ছে না। যেমন এক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমি জানি না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন, সম্ভবত আসিফ নজরুল। তো উনি ভালো মানুষ, কোনো সন্দেহ নেই, কিন্তু এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আজকে কি এরকম দেখছেন কোনো, যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ফরমান জারি করছে যে যারা, যে কোম্পানি, যে এজেন্সি, যে সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত বিদেশে লোক পাঠানোর জন্য টাকা নিবে, তার এই শাস্তি, এবং 2-3 জনে কয়েকজনকে শাস্তির বিধান করে অন দ্য স্পট শাস্তির বিধান করতে পারেনি। এখন পর্যন্ত আমরা দেখি নাই। আমাদের বিদেশে, এই যে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে আমাদের হাজার হাজার কর্মীরা, যে কর্মীদের জন্য আপনি মায়া কান্না করেন, রেমিটেন্স যোদ্ধা বলেন আদর কইরা, শুধু কথার কথা, এই যে রেমিটেন্স যোদ্ধারা, ওখানে যে হাজার হাজার কর্মীদের পাসপোর্ট নাই, হাজার হাজার কর্মীদের কাজ নাই, একজনে কাজ করে 10 জনে বসে বসে খায়, তাদেরকে কাজে নেওয়া হয়েছে, কাজ দিচ্ছে না। কোন কোম্পানির, কোন এজেন্সির, কোন প্রতিষ্ঠানের দুর্বলতার কারণে, অবহেলার কারণে এই হাজার হাজার কর্মীরা সেখানে কর্মহীন হয়ে আছে, মানে অলস বসে আছে, ধুকে ধুকে মরছে, পাসপোর্ট নাই, চাকরি নাই, এবং বেতন ঠিক মতন পাচ্ছে না? আপনি কি আইডেন্টিফাই করেছেন? এই যে বিদেশে আপনারা এম্বাসিগুলোকে আপনি কি অ্যাক্টিভ করেছেন? নির্দেশনা দিয়েছেন? নির্দেশনা শুধু দেওয়া নয়, সেই যে তারা এইটার বিধান করেছেন। এই যে আমাদের মিডল ইস্টে প্রচুর মেয়েরা কাজ করে, অনেক মেয়েরা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, তারা অনেকভাবে নির্যাতিত হচ্ছে। আপনি কি খবর নিয়েছেন এবং আপনি কি নিশ্চিত করছেন যে কার কারণে, কোন এজেন্সির কারণে, কোন দালালের কারণে এই মহিলাগুলো নির্যাতনের শিকার হয়েছে? কোন বাংলাদেশিরা, কোন বাঙালি বেতন পাচ্ছে না, নির্যাতিত হচ্ছে কফিল দ্বারা, তার স্পন্সর দ্বারা, সে হাফ বেতন পাচ্ছে, বা 2-3 মাস বেতন বাকি পড়ে আছে, বা চাকরি নাই, চাকরি দিবে কই, দিচ্ছে না, এরকম হাজার হাজার আছে। আপনার ওই এম্বাসিগুলোকে আপনি এরকম দায়িত্বের আওতায় কি আনতে পেরেছেন? এরকম নজির কি দেখছি? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তাহলে মানেটা কি? তার মানে যে দেশেও এখনও যারা বিদেশে যাচ্ছে, আপনি এটাকে নিশ্চিত করেন যে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা, যেটা মিনিমাম হইতে পারে। আর ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপিন্স, অন্যান্য দেশের সাথে তুলনা করে তারা যদি পারে, আমরা কেন পারবো না? আপনি কি 2-1টা দালালকে অ্যারেস্ট করে জেলে পাঠাতে পারছেন? আপনি যে এই যে অনেক দালালের কারণে আমাদের অনেক শ্রমিক এই ভূমধ্য সাগরে আপনার ডুবে মরছে, নৌকা ডুবিতে মারা গেছে, বিদেশে ইটালিতে আপনার নিয়ে যাবে বলে আপনার টাকা নিছে, লক্ষ লক্ষ টাকা নিছে। আপনি এদেরকে শাস্তির আওতা আনতে পারছেন, ধরতে পারছেন? আগে সরকার পারে নাই। কেন পারে নাই? দেখা গেছে সে দলীয় লোক, সে হয় কোনো এমপি, পারেন না। আপনি কি কারণে পাচ্ছেন না? আপনি ধরতে পারলেন না। এদেরকে ধরে যদি শাস্তি দিতেন, তার টাকাটা উদ্ধার করে দিতে পারতেন। এই যে মনে করেন, মানে এই সরকার পতনের আগেও যে মালয়েশিয়াতে যে সিন্ডিকেট ছিল, আপনি সিন্ডিকেটকে ধরতে পারছেন? আপনি সিন্ডিকেটকে ধরে কেন জেলে দিলেন না? আপনাকে তো কোনো কোনো ক্ষেত্রে রবিনহুড হইতে হবে, নাহলে তো এই সরকারের ক্যারেক্টার, আপনি এটার বিপ্লবী সরকার হবে না। তাহলে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়,
তাহলে দেখা যাচ্ছে তাদের তৎপরতা খুবই ঢিমে তালে, এবং তাদের বক্তব্য, তাদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে ওনারা আইনের গতিতে চলতে চায়। তো আইনের গতিতে যদি চলে, আগে সরকার যেভাবে বলতো যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হইবে, তাহলে আপনার বছরকে বছর কাটান। তাহলে রাজনৈতিক নেতারা যখন আসবে তখন দেখা যাবে। আপনি কী জন্য তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাডভাইজার থেকে শুরু করে আপনি যদি ওনার সাথে যদি একজন সহকারী অ্যাডভাইজার থাকতো ছাত্রদের থেকে, সেই স্টুডেন্ট ব্রিগেড থেকে যে স্টুডেন্ট ব্রিগেড করা হয়েছে, এই ব্রিগেড থেকে যদি একজন ছাত্র প্রতিনিধি স্বাস্থ্য মন্ত্রণালয় সহকারী হিসেবে থাকতো, সে বিভিন্ন হসপিটালে দৌড়াইতে পারতো। যেহেতু আপনার যিনি অ্যাডভাইজার, ওনার হয়তো বয়সের কারণে হোক, যে কারণে হোক, উনি হয়তো এত দৌড়ঝাঁপ দিতে পারবেন না, ওনাকে পাঠাইতে পারতেন। উনি সেই স্বাস্থ্য প্রতিনিধি বিভিন্ন হসপিটালে দৌড়াইতেন, বিভিন্ন ক্লিনিকে দৌড়াইতেন, বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন বিভাগে দৌড়াইতেন, মাঠে থাকতেন। 24 ঘন্টা মাঠে থাকতে হবে। এখন কিন্তু ডেস্কে থাকার সময় নয়, এখন মাঠে থাকার সময়, ময়দানে থাকার সময়। এখন মানুষ হাতে কলমে দেখতে চায় যে সরকার কি করছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আপনি দেখেন এখন ঠিকঠাক মানে হসপিটালগুলো চলছে কি না, রুগীদের কাতরান, রুগীদের যে ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছে না, কেন পাচ্ছে না, এগুলো সরেজমিনে তো আপনাকে দেখতে হবে, এবং সরেজমিনে আপনাকে ব্যবস্থা নিতে হবে। আর যদি সেটা না হয়, রাজনৈতিক আমি তো মনে করি রাজনৈতিক সরকারও দেখে আরও দ্রুত চলে, ওনারা এর চাইতে আরও অনেক বেশি অনেক বেশি স্লাগিশ, তাই না? স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো চলছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় আগের মতোই মানুষ মানে ধুকে মরছে। আর একটা কথা বলি, মানুষ এখন ইলিশ মাছ খাইতে পারছে না। ওই আগের সরকারও ইলিশ মাছ খাইতে পারে নাই। মানুষ ইলিশ মাছ আগের সরকারের আমলে যে ইলিশ মাছের যে দাম ছিল সামান্য একটু কমছে। এখনও আপনার 1700-1800 টাকার ইলিশ মাছের কেজি। এখন তো ইন্ডিয়াতে পাচার হচ্ছে না, বা পাচার কেন হবে? আগে এই দেশের মানুষকে ইলিশ মাছ খাওয়াইতে হবে। এই দেশের মানুষ খেয়ে ইলিশ মাছ খায় যদি বেঁচে থাকে, তাহলে আপনি ইলিশ মাছ রপ্তানি করবেন। এই ধোয়া তোলা যাবে না যে আমদানি রপ্তানি করতে হবে, আমাদের হার্ড কারেন্সি আনতে হবে। এই ধোয়া তুলে মানুষকে আর এইভাবে এসব দিয়ে মানুষের পেট ভরবে না, এবং মানুষ এগুলো শুনতে চায় না। মানুষ আগে নিজের পেট পুরাবে, তারপরে যদি বাঁচে থাকে তাহলে রপ্তানি করবে। আমাদের মন্ত্রণালয়গুলো ধীর গতিতে চলছে, এবং আগের গতিতে, আগের নীতিমালায় এবং আগের পার্থক্য এটাই যে সরকার, আমার মনে হয় মাঝে মাঝে মনে হচ্ছে কি জানেন, ওনারা মনে হয় এখনো সমস্যা আইডেন্টিফাই করতে পারেন নাই। সমস্যা তো আইডেন্টিফাই হয়ে আছে। আমাদের কোন মন্ত্রণালয়ের কি সমস্যা এটা দীর্ঘদিন থেকে আইডেন্টিফাইড, এবং এটা মানে সবার কাছে পরিচিত। কি কারণে দ্রব্যমূল্য বাড়ে, এটার জন্য আর সেমিনার করার দরকার নেই। কি কারণে বিদেশের লোক যারা আমাদের শ্রমিকরা আছে তারা চাকরি বাকরি পায় না, পাইলেও সেখানে বেতন পায় না, এটা কারণটা কি, এটা আইডেন্টিফাইড। এখন সেমিনার করে, সিম্পোজিয়াম করে, আলোচনা সভা করে, মিটিং করে, সিটিং করে এগুলো আইডেন্টিফাই করার দরকার নেই। এখন শুধু অ্যাকশনে যাওয়ার দরকার। সেই অ্যাকশনটা এখনো হচ্ছে না।